ভাইপো নামটা শুনলেই কিরম লাগে না? যে ভাইপো বললেই মনে হয় কয়লা, গরু, বালি, পাথর, চাকরি, চুরি সব কিছুর সঙ্গে বাংলার রাজনীতিতে ভাইপো শব্দটা সংযুক্ত হয়ে গেছে। ভাইপো বললেই মনে হয় একদম চোর, ডাকাত, মাফিয়া যে কোনো একটা অবয়ব আপনাদের মুখে মনে পড়ে। আপনার মুখে আপনার চোখে কার কথা মনে পড়ে জানি না, আমার চোখে যার কথা মনে পড়ে নিশ্চিতভাবে আপনার চোখেও তার কথা মনে পড়ে। কিন্তু সেই ভাইপোরা কি সবাই খারাপ? অনেক ভাইপোর কপালে দুর্গতিও থাকে। সব ভাইপো কিন্তু গরু, কয়লা, বালি, পাথর, চাকরি সব কিছু থেকে টাকা আত্মসাৎ করে না, সে টাকা আবার দুবাইও পাঠায় না। ফলত সেরকম একজন ভাইপো আছে যার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে খোদ পুলিশ। কিভাবে জানেন? মানে পুলিশ ভাইপোকেও প্রতারিত করলো, মানে ভাইপোর কাছ থেকে ভাইপোর টাকাও আত্মসাৎ করলো। সেরকম একটা ছোট্ট কাহিনী নিয়ে জানতেন কি খবরটা এই সেগমেন্টে আপনাদের কাছে আজকে এলাম। খবরটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে। সিঁথি থানার একজন কনস্টেবল, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরের। সেখানকার পুলিশ তদন্ত করছে। সেখানকার এক যুবক, তিনি সম্পর্কে ভাইপো হতেন এই কাকার, যে কাকা আবার অভিযোগ অন্তত সিঁথি থানার কনস্টেবল হিসেবে কাজ করেন, বেলঘড়িয়া একটা ফ্ল্যাটে থাকেন। এবং সেখান থেকে তিনিও হাম কিসি সে কাম নেই এরকম একটা অ্যাটিটিউডে সরাসরি ভাইপোর ঘাড়ে থাবাটা মারেন। কীভাবে থাবাটা মারেন? যে সবাই চুরি করছে, আমি কেন চুরি করব না? ভাইপোর অফিসে বসে যদি কাকু চুরি করতে পারে, ভাইপোর অফিসে বসে যদি টাকা তুলতে পারে, নিশ্চিতভাবে ভাইপোর পারমিশন নিয়ে কাকু কালীঘাটে বসে বসে টাকা তুলেছেন, এটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। তার জন্য কাকু জেলেও গেছেন। কিন্তু এই কাকু কিন্তু সরাসরি থানার কনস্টেবল হিসেবে কাজ করেছেন। এটা অদ্ভুত না? ইন্টারেস্টিং না? যে যে এক কাকু জেলে গেছেন, এই কাকু হয়তো জেলে যাবেন। কেন যাবেন? সেখানে কাকু টাকা তুলেছেন ভাইপোর নাম করে, ভাইপোকেও দিয়েছেন। এখানে আবার কাকু টাকা তুলেছেন ভাইপোর কাছ থেকে। এটাই হচ্ছে গল্পের টুইস্ট, মানে কাহিনীর টুইস্ট। এবার বিষ্ণুপুরে থাকে বেচারি ভাইপো, তার জমানো সঞ্চিত টাকা, হয়তো তার বাবা মার জমি জমা কিছু ছিল, সেসব বিক্রি করে হয়তো টাকা দিয়েছে। কাকু বলে কথা, কাকু আবার থানায় কাজ করে, কলকাতা পুলিশের আন্ডারে সিঁথি থানায়, সেখানকার কনস্টেবল। সংবাদ মাধ্যমে যা বেরিয়েছে, ফলত তাকে বিশ্বাস করেছেন, অগাধ বিশ্বাস করে প্রথমে তার অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়েছেন। তো চাকরিটা প্রাইমারি স্কুলে হয়ে যাবে, 1 লাখ টাকা দিয়ে দিয়েছে। এইবার এই 1 লাখ টাকা পাওয়ার পর তারপর সে কলকাতায় আসে। কলকাতায় এসে ওয়েবসাইটে দেখানো হয় যে তোমার নাম উঠে গেছে। মানে ভাবুন, ওয়েবসাইট মানে সেখানেও ফেক ওয়েবসাইট। তো সেই ওয়েবসাইটেও তার নামটা উঠে গেছে দেখিয়ে আবার এরপরে ট্রান্সফার হয় তার অ্যাকাউন্টে 5 লাখ টাকা। 1 লাখ টাকা নয়, 1-5 সমস্ত কিছু চিত্রপট সাজিয়ে, প্লট সাজিয়ে শেষ পর্যন্ত 5-1-6 প্লাস আরও 2 লাখ, আরও 2 লাখ শেষ পর্যন্ত বিষ্ণুপুরের ভাইপো। এখানে কালীঘাটের কাকুকে নয়, এখানে কাকু হচ্ছেন সিঁথিতে থাকেন, সিঁথিতে থানায় কাজ করেন, থাকেন বেলঘড়িয়ায়। তিনি অপারেট করে সেখান থেকে নাকি আরও 2 লাখ টাকা পেয়েছেন। তাহলে কি দাঁড়ালো? সব মিলিয়ে 8 লাখ টাকা। প্রথমে 1 লাখ টাকা দিয়ে অ্যাডভান্স বুকিং, তারপরে ওয়েবসাইটে নাম দেখিয়ে কলকাতায় এনে ভেরিফিকেশন সব কিছু করে 5 লাখ টাকা। তারপরে আবার বিষ্ণুপুরে ফিরে গিয়ে চাকরিটা তোমার হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই, এবার 2 লাখ টাকা পাঠাও। 2 লাখ টাকা, টোটাল 8 লাখ টাকা কাকুকে দিয়েছেন। দিয়ে দেখলেন তার আর চাকরি হলো না। এখন প্রশ্নটা হচ্ছে, শেষ পর্যন্ত সেই ভাইপো, এক্ষেত্রে ভাইপো কিন্তু কাকুর কাছ থেকে টাকা নেয়নি। মানে আমরা যে বিখ্যাত ভাইপোর কথা চিনি, যে গরু, কয়লা, বালি, পাথর, চাকরি, চুরি সমস্ত জায়গা থেকে টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাঠিয়েছেন। এখানে কিন্তু বেচারি গরিব ভাইপো, তার সব কিছু খোয়া গেছে। এইটাই হচ্ছে ডিফারেন্স। আমরা ভাইপো বলতেই যে চোর, ডাকাত, গুন্ডা বুঝি, এখানে কিন্তু ভাইপো প্রতারিত ভাইপো। এটাই হচ্ছে ডিফারেন্স। শেষ পর্যন্ত তিনি বিষ্ণুপুর থানায় শরণাপন্ন হন, সেখানে এফআইআর করেন, এবং সেই এফআইআর করার পর সংবাদ মাধ্যমে রিপোর্টটা আসে। কিন্তু প্রথমে কাকু কিন্তু এই কাকুর সঙ্গে আবার ওই কালীঘাটে কাকুর মিল আছে। ও সেই কাকু সওয়াল করতে গেলেই বলতে আমার 5 লাখ চাই, 10 লাখ চাই, 15 লাখ চাই, 20 লাখ চাই, তিনি বলতেন। এখানের কাকু তিনি 12 লাখ টাকা হাঁক দিয়েছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষকের। কমই নিয়েছিলেন, কেন মানে কালীঘাটের কাকু তো 15, 20, 25 এরকমে কথা বলতেন না। এই কাকু আবার, কেন তাকে তো ভাইপোকে দিত, তো এখানে আবার ভাইপোর কাছ থেকে 12 লাখ টাকা ডিমান্ড করে শেষ পর্যন্ত 8 লাখে সেটেল হয়েছিল। আরে 8 লাখে সেটেল হয়েছিল চাকরিটা দে, চাকরিটা দাও। চাকরি আর ছেলেটা পায়নি, শেষ পর্যন্ত তার কপালে চাকরি আসেনি, কিন্তু 8 লাখ টাকা সে
ততদিনে টাকা দিয়ে দিয়েছে, এমনই অভিযোগ সংবাদ মাধ্যমে বেরিয়েছে। আমি আজকের এই ঘটনাটা নিয়ে এলাম তাই সেই কারণে সব ভাইপোকে কিন্তু প্রতারক ভাববেন না। আমি আবার বলছি, সব ভাইপোকে প্রতারক ভাববেন না। এই পশ্চিমবঙ্গের বিখ্যাততম ভাইপো একজন প্রতারক। তিনি কথায় কথায় দুবাই যান, কথায় কথায় আমেরিকা যান, কথায় কথায় টাকা বিভিন্নভাবে আত্মসাৎ করেন, এখন কথায় কথায় বলেন আমার মতো সৎ সারা পৃথিবীতে কেউ নেই। যাই হোক, সেটা অন্য এপিসোড। এই ভাইপো বেচারি প্রতারিত, জীবনের সব সঞ্চয় ভেঙে কিভাবে টাকা দিয়েছেন জানি না, ধার করে হয়তো টাকা দিয়েছেন, জমি বেচে হয়তো টাকা দিয়েছেন কোন কাকুকে? সে কাকু আবার কোম্পানির সিইও নয়, সে কাকু আবার কোম্পানির চিফ অপারেটিং অফিসার নয়, সে কাকু হচ্ছে একটা থানার কনস্টেবল। এই আমি ঘটনাটা বলছি এই কারণে, গতকাল যখন সংবাদ মাধ্যমে পুরো ব্যাপারটা দেখলাম, জানলাম, আমি ভাবছিলাম যে দুটো তিনটে জিনিস এই ঘটনার। শেষ পর্যন্ত এফআইআর হয়েছে, সেই কনস্টেবল বলেছেন যে এটা চক্রান্ত এসব বলেছেন জানি না, শেষ পর্যন্ত তদন্ত হবে। কলকাতা পুলিশের কর্তারা নাকি বলেছেন, আমাদের কাছে এখনও রিপোর্ট আসেনি বিষ্ণুপুর থানা থেকে, কিন্তু মিডিয়ায় যখন বেরিয়েছে আমি সেই মিডিয়া রিপোর্টটার প্রেক্ষিতে দাঁড়িয়ে আলোচনাটা করছি। কাকু যে টাকা নিয়েছে, আনলেস অ্যান্ড আনটিল তদন্ত না হলে, সেটা প্রমাণিত না হলে বলা উচিত নয়, কিন্তু অভিযোগ যা উঠেছে আমি সেটা নিয়েই বলছি। আমার এই জায়গাটা মনে হচ্ছে যদি ঘটনা সত্যি হয়, একটু ভালো করে ভেবে দেখুন তো, পুলিশের ড্রেস পরে আমি থানার কনস্টেবল, তাও কলকাতা পুলিশের আন্ডারে, আমি আমার ভাইপোকে প্রতারণা করছি। মনুষ্যত্ব বোধ বলে কিছু নেই। যদি ঘটনাটা সত্যি হয়, আমি আবারও বলছি, মিডিয়া রিপোর্টের উপর আমি এই প্রতিবেদনটা আপনাদের কাছে পেশ করছি। আবার বলছি যে সব ভাইপো কিন্তু প্রতারক নন। এক ভাইপো চোর ডাকাত যত বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটি পশ্চিমবঙ্গে চালানো তিনি চালান একটি নির্দিষ্ট দক্ষিণ কলকাতার ঠিকানা থেকে, সবাই জানেন, কিন্তু সব ভাইপোকে সেই ছকে ফেলবেন না। এই ঘটনার টিকা দিতে গেলে আমি এটাই প্রথমে বলবো, এই ভাইপো প্রতারিত। মূল ভাইপো যেমন প্রতারক, এই ভাইপো কিন্তু প্রতারিত। দ্বিতীয়ত হচ্ছে, যদি ঘটনা সত্যি হয় তাহলে কনস্টেবলের পুলিশের উর্দি পড়ে তার কোনো মনে ভয় নেই, এইটা আমাকে ভাবিয়েছে। ধরুন আমি নিজেকে ওই জায়গায় ফেললাম, আমি একজন কলকাতা পুলিশের কনস্টেবল, আমার যদি এই কাজ করতে হয়, আমার না মনে একটু ভয় লাগবে। আমি তো চাকরিটা খোয়াতে পারি এই জালিয়াতি করার জন্য, ফলে তো কোনো একটা জায়গায় ভয় কাজ করবে। তাহলে কি এই কনস্টেবল যদি ঘটনা সত্যি হয়, তাহলে তার কি মনে এই ভয়টা ছিল না? জানে যে আমার রাজ্যে সর্বময় কর্তৃত্ব চোর, ফলে আমি চুরি করেছি, আমার কি এসে গেল তাতে? ভাবভঙ্গিখানে এরকম করেছেন যদি করে থাকেন। 3 নম্বর হচ্ছে, মানে যেটা আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং মনে হয়েছে, যে এবার ধরুন প্রমাণিত হলো যে এই কনস্টেবল সত্যি টাকা নিয়েছেন, কেন ব্যাংকের অ্যাকাউন্টগুলো তদন্তের আওতায় এসছে, যেখান থেকে টাকা পেমেন্ট করা হয়েছে, প্রথমে 1 লাখ, পরে 5 লাখ, তারপরে 2 লাখ। তাহলে কি কনস্টেবলের চাকরি যাবে, নাকি এই কনস্টেবলের মাথায় কারুর হাত আছে? হয়তো চাকরির প্রথম দিকে সাসপেন্ডেড হবে, তখন যখন ক্যামেরা এইসব মিডিয়া এইসব নিয়ে আলোচনা করবে না, আমরা সবাই ভুলে যাব, তখন হয়তো তার চাকরিটা আবার ফেরত যাবে। এই তো রাজ্যে হয়, আকছার হয়। আর চতুর্থত যে জায়গাটা আমি বলবো, আমার এই পয়েন্টটাও মনে হয়েছে এই ঘটনাটা আপনাদের সামনে আনতে গিয়ে, যে এমনও তো হতে পারে যে তিনি হয়তো মানিকের কাছ থেকে সিগন্যাল পেয়ে গিয়েছিলেন যে এবার চাকরিটা তোমার হয়ে যাবে, তখন হয়তো এই চাকরি দুর্নীতি ফাঁস হলো এবং শেষ পর্যন্ত মানিকরা জেলে গেলেন। বলে মানিকরা জেলে যাওয়াতে এই কনস্টেবল বেচারি ফেঁসে গেল। এই চতুর্থ অ্যাঙ্গেলটাও কিন্তু ফেলে দেওয়া যায় না সামগ্রিকভাবে সমস্ত ঘটনাটা। আমি শুধু শেষ করার আগে একটা কথা বলবো, সব ভাইপোকে কিন্তু কয়লা, গরু, বালি, পাথর, চাকরি চোর ভাববেন না। এই পৃথিবীতে অনেক এমন ভাইপো আছে যে কাকা কনস্টেবল হয়ে তার সর্বস্ব যায়। সেটাই বোধহয় এই কাহিনীর সারাংশ।